আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 দেশীয় অস্ত্র জব্দ, ব্যবহৃত হতো ছিনতাইকারী ও কিশোরগঞ্জ চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে। ব্রিফিংয়ে সেনাবাহিনী 9 জন গ্রেফতার। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 18টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়। জয়পুরহাটে শিলপাটা তৈরি করতে গিয়ে দূষণের মৃত্যুর শিকার শতাধিক শ্রমিক, এখনো আক্রান্ত অনেকে। চিকিৎসা ও আর্থিক সহযোগিতার দাবি ভুক্তভোগী ও তাদের পরিবারে। এবং ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের চাষিরা। খরচ না ওঠার অভিযোগ কৃষকদের, প্রণোদনা সহ সহযোগিতা বাড়ানোর দাবি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছিনতাইকারী ও কিশোর গ্যাং চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্রের বড় চালান জব্দ করেছে সেনাবাহিনী। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 সামুরাই, চাপাতি, কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী সংবাদ সম্মেলনে জানায়, এসব দেশীয় অস্ত্র ফ্রিতে হোম ডেলিভারি দেয়া চক্রের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। গেল 1 বছর ধরে দেশে বেড়েছে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব অপকর্মে বেশিরভাগ সময় সন্ত্রাসীরা ব্যবহার করছে দেশীয় ধারালো অস্ত্র। অনলাইনে কিংবা অফলাইনে অর্ডার দিলেই বাসায় এসে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এসব অস্ত্র। এক একটি চাপাতি ও সামুরাই অত্যন্ত ধারালো। সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায়ও এই অস্ত্র ব্যবহার করা হয়। দেশীয় অস্ত্রের এই ঝঞ্ঝানিতে উদ্বিগ্ন দেশবাসী। আইন শৃঙ্খলা বাহিনী শত চেষ্টার পরও তা এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনভর নিউ মার্কেট এলাকার একাধিক দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় হাজারের উপর দেশীয় অস্ত্র। গ্রেফতার করা হয় 9 বিক্রেতাকে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। এই অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না। কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এগুলো একটা বক্সে করে, সুন্দর করে বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউসহোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিনত বলেও জানান তিনি। ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এই ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাবে সেনাবাহিনী। 818 জন এই মোহাম্মদপুর, শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, শুধুমাত্র মোহাম্মদপুর এলাকা থেকেই এখন পর্যন্ত 306টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 8215 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সবাই জানে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। কিশোর গ্যাংয়ের গণতন্ত্র মঞ্চ সহ 18টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমান বলেন, যৌথ আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে, তবে এখনও গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ঐক্য আরও সুদৃঢ় করে আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে 31 দফার ভিত্তিতে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করতে হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নির্বাচনে ডাক্তার হারুন, ডাক্তার শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। শনিবার রাজধানী ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গণনা শেষে রাত 12টার পর এই ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ,
সিনিয়র সহসভাপতি ডাক্তার আবুল কেনান, মহাসচিব পদে ডাক্তার জহিরুল ইসলাম শাকিল ও কোষাধ্যক্ষ পদে ডাক্তার মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৩,১৩৭ জন আর ভোট দিয়েছেন ২,৩০০ জন। সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে নির্বাচনী দায়িত্ব থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, ভোট সুষ্ঠু না হলে আবারও ভয়াবহ সংকটের দিকে যাবে দেশ। প্রত্যেক নাগরিক যাতে নির্বিঘ্নে পছন্দের তার প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধরে চলছে ভোটের প্রক্রিয়া। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এমন প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা বিষয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাচ্ছে, সেটাই জনগণের কারণেই চাচ্ছে। এই কমিশনটা হচ্ছে গাছের গোড়া যদি মজবুত না হয় আপনাদের শাখা ডালাপোলা কোনোটাই কখনো মজবুত হবে না। এতে প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে ইসিকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। সুতরাং আমার স্পষ্ট কথা, আমাদের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পরাজিত শক্তি যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন যাতে ভণ্ডুল করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করবার জন্য তাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়, কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়, তাহলে কিন্তু এই যে দুজন নির্বাচন কমিশনার যারা জেলে আছেন তাদের পরিণতি কিন্তু একই রকম হতে পারে। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও জুলাই সনদে সব দলকে সই করার আহ্বান জানান তারা। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাতীয় স্বার্থে সব পক্ষ এক হয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করবে। জাতীয় নির্বাচনের পথ তারা তৈরি করবে। তারা কোনোভাবেই নিজেদের মধ্যে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, এই ধরনের একটা অবস্থার পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচনের ক্ষেত্রে যে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তারা অসহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই না। আমরা কিন্তু দেখছি যে সরকার যখন যাকে যেদিকে চাপে পড়ছে সে অন্যদিকেই সে টার্ন করছে। সরকারের ভিত্তি, নৈতিক জায়গাটা আমরা কিছুটা দুর্বলতা দেখতে পাচ্ছি। সুতরাং অবশ্যই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে। নির্বাচন আপনি সুষ্ঠু করতে পারছেন না, লেভেল প্লেইং ফিল্ড আপনি দিতে পারছেন না, কারণ ওনার কথার মধ্যে আমরা কিছুটা হতাশা দেখেছি যে উনি মনে করছেন যে প্রশাসন, পুলিশ, আরও যারা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজে নিয়োজিত তারা অনেকেই ওনার কথা শুনছেন না। আমরা কিন্তু ওনাকে বলেছি তাহলে আপনি কুইট করেন, আপনি অন্য একটা অথরিটির হাতে নির্বাচন দিয়ে। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। জয়পুরহাটের আক্কেলপুরে একসময় পাথর কেটে শিলপাটা তৈরি করাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্থানীয় শিল্প, কিন্তু সেই শিল্প আজ এলাকার অনেক মানুষের মৃত্যুর কারণে পরিণত হয়েছে। দীর্ঘদিন পাথরের ধুলায় কাজ করে আক্রান্ত হয়েছেন শতাধিক শ্রমিক। কেউ কেউ হারিয়েছেন জীবন, কেউ বা অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন অসহায়ভাবে। সরকারের কাছে চিকিৎসা ও আর্থিক সহযোগিতার দাবি ভুক্তভোগী ও তাদের পরিবারের। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। একসময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া সহ আশেপাশের গ্রামগুলোতে শিলপাটা তৈরি হতো ভারত থেকে আমদানি করা পাথরের কাঁচামাল দিয়ে। 90 দশকের দিকে স্থানীয় কিছু মহাজন এই ব্যবসা শুরু করলে জীবিকার তাগিদে যুক্ত হন শত শত দরিদ্র মানুষ। কিন্তু পাথর কাটার সময় নাক, মুখ আর লোমকূপ দিয়ে শরীরে ঢুকতে থাকে ক্ষতিকর ধূলিকণা, যার প্রভাবে ধীরে ধীরে নানা জটিল রোগে আক্রান্ত হন শ্রমিকরা। ফুসফুসের দুরারোগ্য ব্যাধি সহ মৃত্যু হয় অনেকেই।
শুধু চক্রপাড়া গ্রামে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশত শ্রমিকের। উপজেলা জুড়ে যে সংখ্যা শতাধিক। 3-4 বছর কাজ করে তো আমার নাকে মুখে শিল্পটার ধুলান ঢুকে, হাতুর শ্রেণীতে কাজ করলাম, নাকে মুখে ধুলা ঢুকে আমি 2009 সাল থেকে একদম 25 সাল আমি 17 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছি। যখন দেখলাম যে এই ব্যারাম বেদি তখন বাদ দিলাম, দেওয়ার পরে যে এখন অসুখে ভুগতেছি নিজেই। ফুসফুসে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই কাশি আর এই শ্বাসকষ্ট। দুটি ছেলে মারা গেছে পাটার কাজ করে। আমাদের বাড়ির থেকে 3 জন মারা গেছে, আমার শ্বশুর আর দুটা দেবর, আর বর্তমানে এখন আমার স্বামী অসুস্থ। খুবই অসহায়, একটু চিকিৎসা বাবদে একটু কিছু সাহায্য করলে আমাদের উপকার হতো। আক্রান্তদের চিকিৎসা সহায়তার দাবি জানালেন সাবেক জনপ্রতিনিধি। যারা এখনো অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, একটু চিকিৎসা সহায়তার জন্য সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তবে এখন এই এলাকায় এই পেশায় আর কেউ যুক্ত নন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বন্ধ হয়েছে এই ঝুঁকিপূর্ণ কাজ। চলছে সচেতনতামূলক প্রচার। যারা কাজ করত শ্রমিক, তারা অনেকে অসুস্থ রয়েছে। পাশাপাশি যারা অন্য কোনো পেশা যেতে চায় তাদেরকে আমরা সহযোগিতা ইতিমধ্যেই করেছি। কৃষি প্রণোদনা সহ অন্যান্য ব্যবসা, কারো হয়তো ব্যান প্রয়োজন, এই বিষয়গুলো আমরা দেখভাল করছি। পাশাপাশি এখনও যাদের জীবিকা যদি কোনো অসুবিধা হয় আমরা বলেছি আমরা সেটা দেখভাল করব এবং উপজেলা প্রশাসন থেকে সেই চেষ্টা করা হচ্ছে। তবে এখনো যারা বেঁচে আছেন তারা নানা রোগে আক্রান্ত, চাইছেন একটু চিকিৎসা, একটু সহানুভূতি। এলাকাবাসীর দাবি আর যেন ফিরে না আসে এই মরণ পেশা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জমি তৈরি করে ধানের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের প্রান্তিক চাষিরা। হাড়ভাঙ্গা পরিশ্রমের পরেও ধান চাষে খরচ ওঠে না বলে অভিযোগ তাদের। যদিও মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহ নানা সহযোগিতা করা হয় বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। শ্রাবণ শেষ হতে চলল, তাই ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা। বীজতলা তৈরি, হাল চাষ করে জমিকে উপযোগী করে তুলে কুড়িগ্রামের চাষিরা এখন ব্যস্ত ধান রোপণে। এই অঞ্চলে সাধারণত আউশ আমন ধানের ব্যাপক আবাদ হয়। বৃষ্টিপাত কম হয় কিছুটা দেরিতে ধান রোপণের কাজ শুরু করেছেন কৃষকরা। এখন পুরোদমে চলছে জমিতে ধান রোপণ। 1.5 বিঘা জমি আবাদ করে গেলে 25,000 যায়। ধান পাই পড়ায় মনে করুন যে 22 মন 23 মন, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি। এই সার, তেল, তারপরে তোর কারেন্ট বিল খুব সুন্দর 30-35,000 টাকা 3 বিঘা খরচ যায়। হ্যাঁ, কামলা কিষেন মরিতেই ভাই, ওই হিসেবে তুলনা করলে আমার লস। এবছরে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমাদের 23,450 হেক্টর জমিতে। আমাদের অ্যাচিভমেন্ট হলো 12,495 হেক্টর জমিতে। আমাদের কৃষকরা অত্যন্ত আনন্দের সহিত, অত্যন্ত সাড়ম্বরে তারা রোপা আমন আমাদের মূল জমিতে তারা চারা রোপণ করছে। তবে ধান আবাদ করে খরচ ওঠে না বলে জানালেন এই অঞ্চলের কৃষকরা। সরকারি প্রণোদনা থেকে অনেকেই বঞ্চিত বলে অভিযোগ প্রান্তিক চাষিদের। 2 বিঘা যে আবাদ করছি, খরচ গেছে 20-25,000 টাকা, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি, তেলের দাম বেশি, কামলার মজুরি বেশি, যে পরিমাণ মানে আবার খরচ করছি তার চেয়ে আবার লস। এবছর 1 লাখেরও বেশি কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। প্রণোদনা বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস তার। আমাদের 1,20,500 হেক্টর আমাদের টার্গেট রোপা আমনের। আজকে পর্যন্ত আমাদের সকাল পর্যন্ত রোপণ আমরা যে রিপোর্ট দিচ্ছি 72,280 হেক্টর। যে লক্ষ্যমাত্রা আছে আমাদের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে এবং এই জন্য যে প্রস্তুতি দরকার সে ধরনের সকল প্রস্তুতি আমাদের আছে। চলতি বছর কুড়িগ্রামে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,20,500 হেক্টর জমিতে। এ পর্যন্ত ধান রোপণ হয়েছে 72,280 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাঙ্গাইলে ভুয়াপুর থেকে ঢাকাগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আকস্মিক আগুন ধরার ঘটনা ঘটেছে। শনিবার রাতে জামালপুর জংশন স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার পরপরই এই ঘটনা ঘটে। পরে ট্রেনটি রেল লাইনের পয়েন্টেই দাঁড়িয়ে পড়ে। জামালপুর জংশন রেলওয়ে স্টেশন মাস্টার আক্তার হোসেন শেখ জানান, ইঞ্জিনে এই আকস্মিক আগুন নিজেদের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন সরিয়ে ট্রেনটি আবারও জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ইঞ্জিন বিকল হওয়ায় 20 সেকশনে আটকা পড়ে, পয়েন্টের উপরে আটকা পড়ে। পরে বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন দ্বারা সেকশন ক্লিয়ার করি। ইতিমধ্যে ময়মনসিংহ থেকে একটা ইঞ্জিন রওনা দিয়েছে, ওই ইঞ্জিনটা আসলে জামানত এক্সপ্রেস চলে যাবে। এবারে জানিয়ে দেবো খেলার খবর। দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। শনিবার বোর্ড সভা শেষে গণমাধ্যমকে একথা জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকাতেই এমন সিদ্ধান্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। এছাড়া বিসিবির প্রধান কিউরেটর হিসেবে টনি হেমিংয়ের সাথে 2 বছরের চুক্তির কথাও জানান এই বোর্ড কর্মকর্তা। সভায় সিদ্ধান্ত হয় জাতীয় দলের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি বানিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া এনসিএল-এ ঢাকা মেট্রোকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ময়মনসিংহ বিভাগকে। প্রাক মৌসুম প্রীতি ফুটবলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি আর ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পালেরমোকে 3-0 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচের 25 মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন আর্লিং হল্যান্ড। 70% বল দখলে রাখা ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোলটি তিজানি রেন্ডার্সের। এরপর 82 মিনিটে ডাচ এই ফুটবলের দ্বিতীয় গোলে 3-0 ব্যবধানে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ফিওরেন্টিনাকে টাই ব্রেকারে 5-4 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের 8 মিনিটে ফিওরেন্টিনা এগিয়ে যায় সিমন সোহমের গোলে। 25 মিনিটে ইতালি ক্লাবের ফুটবলার রবিন গোসেন্স নিজেদের জালেই বল পাঠালে সমতায় ফেরে রেড ডেভিলরা। টাই ব্রেকারে ফিওরেন্টিনার হয়ে 5ম গোলটি করতে ব্যর্থ হন ফ্যাবিয়ানো প্যারিসি। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 দেশীয় অস্ত্র জব্দ। ব্যবহৃত হতো ছিনতাইকারী ও কিশোর গ্যাং চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্রিফিংয়ে সেনাবাহিনী। 9 জন গ্রেফতার। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 18টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়। জয়পুরহাটে শিলপাটা তৈরি করতে গিয়ে দূষণে মৃত্যুর শিকার শতাধিক শ্রমিক, এখনো আক্রান্ত অনেকে। চিকিৎসা ও আর্থিক সহযোগিতার দাবি ভুক্তভোগী ও তাদের পরিবারের। এবং ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের চাষিরা। খরচ না ওঠার অভিযোগ কৃষকদের। প্রণোদনা সহ সহযোগিতা বাড়ানোর দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।